হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর ইংরেজি সিলেবাসের অন্তর্গত লেসন নাম্বার 13 দ্য ম্যান হু প্লান্টেড ট্রিজ এই গল্পটি নিয়ে ব্যাখ্যা করব। এটি লিখেছেন জিন জিওনো। সবচেয়ে প্রথমে আমরা লেখক সম্বন্ধে ছোট্ট ইনফরমেশন পড়ে নেব। জিন জিওনো ওয়াজ আ ফ্রেঞ্চ অথর। তিনি একজন ফ্রান্সের লেখক হু রোট ওয়ার্কস অফ ফিকশন, যিনি বিভিন্ন ফিকশন অর্থাৎ কাল্পনিক গল্প লিখেছিলেন। মোস্টলি সেট ইন দ্য প্রভিন্স রিজিয়ন অফ ফ্রান্স, ফ্রান্সের একটি এলাকা প্রভিন্স, সেই এলাকাটাকে কেন্দ্র করে তিনি লিখেছিলেন। হিজ মোস্ট নোটেড ওয়ার্কস আর, তার বিখ্যাত লেখার মধ্যে ছিল দ্য হর্সমেন অন দ্য রুফ, টু রাইডার্স অফ দ্য স্টর্ম এটসেট্রা। দ্য প্রেজেন্ট টেক্সট অর্থাৎ আমাদের যে এই গল্পটি দ্য ম্যান হু প্লান্টেড ট্রিজ ইজ অ্যাডাপ্টেড ফ্রম হিজ ফেমাস ওয়ার্ক অফ দ্য সেম নেম, অর্থাৎ এই একই নামে তার একটা গল্প ছিল, সেটা অনেক বড়, সেখান থেকে ছোট করে নেওয়া অংশ এখানে দেওয়া রয়েছে। হুইচ হ্যাজ বিন ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ বাই পিটার ডয়েল। পিটার ডয়েল এই ফ্রেঞ্চ ভাষা থেকে এই গল্পটি এখানে ইংরেজিতে লিখেছেন, আর সেটাই আমাদের টেক্সটে দেওয়া রয়েছে। এবার আমরা দেখে নেব গল্পটি কী বলা আছে এবং মানে সহ ব্যাখ্যা করব। তোমরা শব্দের অর্থগুলো জেনে নেবে এবং বইটি সামনে রেখে দেখতে থাকবে। অ্যাবাউট 40 years ago, প্রায় 40 বছর আগে, আই ওয়েন্ট অন এ লং হাইক, আমি একটা দীর্ঘ যাত্রায় গিয়েছিলাম। লং হাইক মানে হচ্ছে বহু দূরে জার্নি করে যাওয়া। থ্রু হিলস অ্যাবসলিউটলি আননোন টু ট্যুরিস্ট, এমন পর্বতের মধ্যে দিয়ে আমি গিয়েছিলাম। থ্রু হিলস, পাহাড় পর্বতময় এলাকাতে, যেটা সম্পূর্ণ ট্যুরিস্টদের কাছে অজানা ছিল। ট্যুরিস্ট মানে যারা ভ্রমণ করতে যায়। ইন দ্যাট ভেরি ওল্ড রিজিয়ন, ওই পুরনো এলাকাতে, হোয়ার দ্য আল্পস পেনিট্রেট ইন্টু প্রভিন্স, যেখানে আল্পস পর্বতশ্রেণী প্রবেশ করেছে প্রভিন্সতে। প্রভিন্স কি? এইটা হচ্ছে একটা ফ্রান্সের এলাকা, যে এলাকাতে কেন্দ্র করে তিনি বেশিরভাগ গল্পগুলো লিখেছিলেন। এটা আমরা লেখক পরিচিতিতেই পড়েছি। ইট কনসিস্টেড অফ ব্যারেন অ্যান্ড মোনোটোনাস ল্যান্ডস, এই এলাকাতে অনেক বেশি ব্যারেন মানে অনুর্বর জমি এবং একঘেয়েমু একটা এলাকাতে ভর্তি, অর্থাৎ অনেকটা জায়গা জুড়ে বিস্তীর্ণ এলাকা ছিল, যে জায়গাটা ব্যারেন মানে প্রোডাকশান সেখানে হয় না, ভালো ফসল বা প্রোডাকশান সেখানে হয় না। আর মোনোটোনাস মানে একঘেয়ে, ডাল, নিরস। নাথিং গ্রিউ দেয়ার এক্সেপ্ট ওয়াইল্ড ল্যাভেন্ডার, বন্য এক ধরনের সুগন্ধি গাছ ছাড়া সেখানে কিছুই জন্মায় না। নাথিং গ্রিউ মানে কিছুই জন্মায় না, সেখানে বড় হয়ে ওঠেনি। এক্সেপ্ট মানে ছাড়া, উইথাউট কি ছাড়া, বন্য সুগন্ধি গাছ ছাড়া সেখানে আর কিছুই জন্মায় না, তাই বলা হচ্ছে এই জমিটিকে ব্যারেন, এমন একটা জায়গায় তিনি গিয়েছিলেন। আই ওয়াজ ক্রসিং দিস কান্ট্রি, এলাকার এই অংশটা আমি পার করে যাচ্ছিলাম। অ্যাট ইটস ওয়াইডেস্ট পার্ট, সবচেয়ে বিস্তীর্ণ এলাকাতেই আমি যাচ্ছিলাম। অ্যান্ড আফটার ওয়াকিং ফর দ্য 3 days, 3 দিন যাবৎ আমি হাঁটার পর, আই ফাউন্ড মাইসেলফ ইন দ্য মোস্ট কমপ্লিট ডেজোলেশন, আমি নিজেকে দেখতে পেলাম পুরো হতাশ অবস্থায়। কমপ্লিট ডেজোলেশন, ডেজোলেশন মানে হচ্ছে হতাশা, হোপলেস, এমন একটা সিচুয়েশানে। ওয়াইডেস্ট মানে সবচেয়ে বিস্তীর্ণ বা চওড়া এলাকা। আই ওয়াজ ক্যাম্পড, আমি তাঁবু খাটিয়েছিলাম। নেক্সট টু অ্যান অ্যাবান্ডান্ট ভিলেজ, একটা পরিত্যক্ত গ্রামের পাশে। নেক্সট টু মানে তার পাশে, আর ক্যাম্পড মানে সেখানে আমি বসতি স্থাপন করলাম, অর্থাৎ সেখানে থাকার জন্য ব্যবস্থা করলো, ক্যাম্প করলো। আর কি, অ্যাবান্ডান্ট মানে পরিত্যক্ত, যেখানে মানুষজন নেই, এমন একটা গ্রামের পাশে। আই হ্যাড ইউজড দ্য লাস্ট অফ মাই ওয়াটার, আমার যে জলের অবশিষ্ট অংশ ছিল, একদম শেষ অংশ, সেটা ব্যবহার করে ফেলেছি। কারণ দ্য ডে বিফোর অর্থাৎ আগের দিন, ইয়েস্টারডে, দ্য ডে বিফোর এর মানে হচ্ছে ইয়েস্টারডে, তাহলে জলের শেষ অংশটা শেষ করে ফেলেছিল গতকাল, আর আজকের ঘটনা বলছে। অ্যান্ড আই নিডেড টু ফাইন্ড মোর, এখন আমার আরও জলের প্রয়োজন ছিল। দিজ রুইন্ড হাউসেস অফ দ্য ভিলেজ মেড মি থিঙ্ক দ্যাট দেয়ার মাস্ট অ্যাট ওয়ান টাইম হ্যাভ বিন এ স্প্রিং অর এ ওয়েল দেয়ার, অর্থাৎ গ্রামের এই ভাঙা বাড়িগুলো, রুইন্ড মানে ধ্বংস হয়ে যাওয়া, আর হাউসেস বাড়ি, গ্রামের ভাঙা ধ্বংস হয়ে যাওয়া বাড়িগুলো আমাকে ভাবাচ্ছে, আমার মনে হচ্ছে এগুলো দেখে যে অবশ্যই একটা সময়, ওয়ান টাইম মানে একটা সময়ে, এখানে কোনো জলস্রোত ছিল, স্প্রিং মানে ছোট্ট জলস্রোত বা জলধারা বা কুয়ো ছিল। আর জলের স্রোত বা জলের উৎস না থাকলে সেখানে মানুষের বসতিও হবে না। তো এই বাড়িগুলো ছিল মানে মনে হচ্ছে যে কোনো একটা স্প্রিং বা জলস্রোত, ছোট নদী বা কুয়ো ছিল এখানে। দেয়ার ওয়াজ ইনডিড এ স্প্রিং, সত্যিকারের একটা জলস্রোত সেখানে ছিল। বাট ইট ওয়াজ ড্রাই, কিন্তু এখন সেটা শুকনো হয়ে গিয়েছে। অল লাইফ হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড, এখান থেকে সমস্ত জীবন অদৃশ্য হয়ে গিয়েছে। ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া, নিশ্চিহ্ন হয়ে যাওয়া। ইট ওয়াজ আ বিউটিফুল জুন ডে, জুন মাসের একটা সুন্দর দিন, মানে গরমের সময় জুন মাস। প্লেন্টি অফ সান, যেখানে প্রচুর সূর্য ছিল, অর্থাৎ সূর্যের প্রচুর আলো ছিল। বাট অন দিজ শেল্টারলেস ল্যান্ডস,
কিন্তু এই আশ্রয়হীন এলাকাতে, ভূমিতে, মাটিতে, শেল্টারলেস মানে আশ্রয়হীন, মাথার উপরে কোনো ছাদ নেই, কোনো আশ্রয় নেই, চাল নেই, আর ল্যান্ডস মানে ওই এলাকাতে, ওই জায়গাতে, হাই আপ ইন দ্য স্কাই, যেখানে আকাশের অনেকটা উঁচুতে, পাহাড়ের উপরে, দ্য উইন্ড হুইসেলড কন্টিনিউয়াসলি, ওইখানে বাতাস অনবরত বয়ে চলেছে, শীষ দিয়ে চলেছে, অর্থাৎ বাতাস যখন পাহাড়ের উপরে বয়ে চলে একটা শোঁ শোঁ আওয়াজ হয়, সেটাকে বলছে হুইসেল, যেন বাঁশির আওয়াজ হচ্ছে এই বাতাসটা যখন বইছে। পরিবেশটা কেমন ছিল সেটাকে এই লাইনের মাধ্যমে ডিসক্রাইব করলো। প্রচণ্ড আলো, জুন মাসের একটি দিন, সূর্যের উত্তাপ মাথার উপরে, এবং মাথার উপরে কোনো আশ্রয় নেই লেখকের, এবং বাতাস তখন বইছিল শোঁ শোঁ শব্দ করে। ইটস সাউন্ড ওয়াজ লাইক দ্যাট অফ আ ওয়াইল্ড বিস্ট ডিস্টার্বড ডিউরিং ইটস মিল। এই বাতাসের আওয়াজটা শুনে মনে হচ্ছে যেন কোনো বন্য পশু, ওয়াইল্ড বিস্ট মানে বন্য পশু, যাকে কিনা খাওয়ার সময় বিরক্ত করা হয়েছে, আর সেই অবস্থায় সে যেভাবে ফোঁসফোঁস করছে, এই বাতাসটা বইছে যেন সেই রকমভাবে। মিল মানে খাবার, ডিউরিং মানে চলাকালীন, খাবার চলাকালীন, ডিস্টার্ব মানে বিরক্ত করা, আর বিস্ট মানে পশু বা প্রাণী। আই হ্যাড টু মুভ মাই ক্যাম্প, এই অবস্থা থেকে আমার ক্যাম্পটা সরিয়ে নিয়ে যেতে হয়েছে, তাঁবু যেখানে ফেলেছিল সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে হয়েছিল। আই হ্যাড টু মুভ মানে আমাকে সরাতে হয়েছিল, বাধ্য হয়েছিলাম। আফটার 5 hours অফ ওয়াকিং, তারপর 5 ঘন্টা হেঁটে, আই স্টিল হ্যাড নট ফাউন্ড ওয়াটার, তবুও তখনও পর্যন্ত আমি জলের খোঁজ পেলাম না। অ্যান্ড নাথিং গেভ মি হোপ অফ ফাইন্ডিং এনি, কিন্তু এমন কোনো কিছু পেলামও না যেটাতে আমার আশা পাবো যে জল আছে, জল পেতে পারি, সেরকম কিছুও দেখতে পেলাম না। এভরিওয়্যার দেয়ার ওয়াজ দ্য সেম ড্রাইনেস, সেম স্টিফ উডি প্লান্টস, ওই সমস্ত জায়গা জুড়ে একই রকমের উষ্ণ বা শুষ্ক আবহাওয়া ছিল, একই রকমের শক্ত কাষ্ঠল গাছ ছিল, অর্থাৎ মরুভূমিময় এলাকা যেখানে জলের খুব অভাব, সেখানে শুষ্ক কিছু ছোটো ছোটো প্লান্ট দেখতে পাওয়া যায়, ক্যাকটাস জাতীয়, তাই সেগুলোকে বলছে স্টিফ, শক্ত, উডি, কাষ্ঠল, এমন কিছু ছোটো ছোটো প্লান্ট বা চারা গাছ। আই থট আই স ইন দ্য ডিস্ট্যান্স দ্য শ্যাডো অফ এ ফিগার, বহু দূরে একটা আমি যেন মনে হলো যে একটা শ্যাডো, মানুষের কোনো ছাওয়া দেখতে পেলাম, এ ফিগার। অন এ চান্স আই হেডেড টুয়ার্ডস ইট, কোনো একটা সুযোগ পাওয়ার জন্য আশা নিয়ে আমি এর দিকে এগিয়ে গেলাম। হেডেড টুয়ার্ডস মানে কোনো কিছুর দিকে এগিয়ে যাওয়া, টুয়ার্ডস ইট মানে ওই ফিগারটার দিকে এগিয়ে গেলাম। ইট ওয়াজ এ শেফার্ড, আমি গিয়ে দেখলাম ওই ছাওয়াটা কার ছিল, একটা মেষ পালকের। শেফার্ড মানে হচ্ছে মেষ পালক। 30 ল্যাম্পস অলসো ওয়ার রেস্টিং নিয়ার হিম অন দ্য স্কর্চিং গ্রাউন্ড, তার কাছে দেখলাম প্রায় 30টা বা 30টার কাছাকাছি ভেড়া বা ল্যাম্প, সেগুলো তার কাছে বিশ্রাম নিচ্ছে এই রকম স্কর্চিং গ্রাউন্ড, অর্থাৎ উত্তপ্ত সূর্যের আলোতে জ্বলে যাচ্ছে এমন মাটিতে বসে। স্কর্চিং মানে সূর্যের আলোয় উত্তপ্ত। হি গেভ মি এ ড্রিঙ্ক, সে আমাকে একটু জল খেতে দিল। অ্যান্ড এ লিটল লেটার হি লেড মি টু হিজ শেফার্ডস কটেজ, এবং কিছুটা সময় পর, লিটল লেটার মানে কিছুটা সময় পর, সে আমাকে নিয়ে গেল তার কটেজে, অর্থাৎ তার কুঠিরে। কটেজ মানে ছোট্ট কুড়ে ঘর, আর লেড এটা হচ্ছে লিড মানে পরিচালনা করা, এটার পাস্ট টেন্স, আর লিড থেকে আসে লিডার, যে পরিচালনা করে, লিডার, দলের লিডার, ক্যাপ্টেন। হি শেয়ার্ড হিজ সোপ উইথ মি, সে তার সোপ আমার সাথে শেয়ার করলো। সোপ মানে হচ্ছে ঝোল জাতীয় কোনো খাবার, সে আমার সাথে শেয়ার করলো, অর্থাৎ আমাকে দিয়ে খেলো। ইট হ্যাড বিন এগ্রিড ইমিডিয়েটলি দ্যাট আই উড পাস দ্য নাইট দেয়ার, সঙ্গে সঙ্গে এটা ঠিক হলো যে আমি রাতটা ওখানেই থাকবো। দ্য ক্লোজেস্ট ভিলেজ বিং স্টিল মোর দ্যান এ ডে অ্যান্ড এ হাফ ফার্দার অন, ওখান থেকে সবচেয়ে কাছের যে গ্রামটা সেটাও পর্যন্ত 1.5 দিনের হাঁটাপথের দূরত্বে অবস্থিত। ক্লোজেস্ট মানে সবচেয়ে কাছে অবস্থিত। দেয়ার আর 4 or 5 villages dispersed far from one another on the flanks of the hills in this area, ওই এলাকার, পাহাড়ি এলাকায় যে সমস্ত 4-5টা গ্রাম ছিল সেগুলো একে অপরের থেকে বিক্ষিপ্ত অবস্থায় ছিল, মানে কাছাকাছি নয়, এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে গ্রামগুলো ছিল। ফ্ল্যাঙ্কস মানে হচ্ছে সাইড, পাহাড়ের সাইডে বা নিকটবর্তী এলাকাতে। দে আর ইনহ্যাবিটেড বাই উড কাটার্স হু মেক চারকোল, তাদের গ্রামগুলোতে কারা বাস করে, উড কাটার্স মানে কাঠ যারা সংগ্রহ করে, যারা চারকোল বানায় কাঠের, অর্থাৎ কাঠ কয়লা। দ্য শেফার্ড টুক আউট এ ব্যাগ অ্যান্ড পুয়ার্ড এ পাইল অফ অ্যাকর্নস আউট অন টু দ্য টেবল, শেফার্ড একটা ব্যাগ বার করলো এবং টেবিলের উপরে কিছু ওক গাছের ফল ঢেলে দিল। এ পাইল অফ মানে এক গুচ্ছ বা এক দলা, কিছুটা পরিমাণ, আর অ্যাকর্নস মানে ওক গাছের ফল, সেটা টেবিলের উপরে রাখলো। হি বিগ্যান টু এক্সামিন দেম, সে তাদেরকে পরীক্ষা করা শুরু করলো। ওয়ান আফটার অ্যানাদার, একটা একটা করে পরীক্ষা করছে বা চেক করছে। উইথ আ গ্রেট ডিল অফ অ্যাটেনশন, অনেক বেশি পরিমাণে মনোযোগ দিয়ে সেগুলিকে পরীক্ষা করছে। সেপারেটিং দ্য গুড ওয়ান্স ফ্রম দ্য ব্যাড, অর্থাৎ ভালোগুলোকে খারাপ থেকে আলাদা করছে। এই যে ছবিতে দেখতে পাচ্ছ, এইভাবে আলাদা করে বেছে বেছে আলাদা করছে।
When he had before him 100 perfect accounts, he stopped. যখন ওই আলাদা করে তার সামনে 100টা অ্যাকাউন্টস, ভালো অ্যাকাউন্টস যেগুলো ভালো ফল, পারফেক্ট ওয়ান যেগুলো খারাপ বাদ দিয়ে, সেইগুলো তার সামনে বাছাই করা হলো, সে তখন থামলো। অ্যান্ড উই ওয়েন্ট টু বেড, তারপরে ঘুমাতে গেলাম আমরা। দ্য কোম্পানি অফ দিস ম্যান ব্রট মি এ ফিলিং অফ পিস। এই লোকটির যে সঙ্গ আমি পেলাম তাতে আমি অনেক শান্তি অনুভব করলাম। কোম্পানি মানে হচ্ছে সঙ্গ, কারোর সঙ্গ, অ্যান্ড ব্রট মি মানে আমাকে এনে দিল, ব্রিং এর পাস্ট টেন্স, ফিলিংস, কিসের ফিলিংস বা অনুভূতি, পিস, শান্তি। হি গেভ মি দ্য ইমপ্রেশন দ্যাট, সে আমাকে এমন একটা প্রভাব ফেললো যে নাথিং কুড ডিস্টার্ব হিম, যেন মনে হচ্ছে তাকে কোনো কিছুই বিরক্ত বোধ করতে পারে না। এটা তার আচার ব্যবহারের মধ্যে আমি বুঝতে পারলাম, এমন একটা ইমপ্রেশন। আই ওয়াজ ইন্ট্রিগড, আমি অবাক হলাম, সারপ্রাইজড হলাম, ইন্ট্রিগড মানে সারপ্রাইজড হলাম। অ্যান্ড আই ওয়ান্টেড টু ফাইন্ড আউট মোর অ্যাবাউট দিস ম্যান, এবং লোকটা সম্বন্ধে আরও বেশি জানতে চেষ্টা করলাম, জানার আগ্রহ আমার মধ্যে জন্মালো। যে লোকটি, আমি আসলাম, আমি তার খাবার খেলাম, তার সাথে থাকছি, আশ্রয় নিচ্ছি, এত দুর্গম এলাকায় সে বাস করছে, অথচ সে এতটাই পিসফুল এবং হাসি খুশি একটা মানুষ, সাবলীলভাবে কথাবার্তা বলছে, আমাকে সঙ্গ দিচ্ছে। তো এই লোকটাকে কোনো কিছু যেন বিরক্ত বোধ করতে পারে না। তো লোকটা কি অদ্ভুত প্রকৃতির, একে দেখে আমার একে আরও জানার আগ্রহ বেড়ে গেল। বিফোর গোয়িং আউট দ্য নেক্সট ডে, পরের দিন বেরোনোর আগে, হি সোকড ইন এ বাকেট অফ ওয়াটার, সে এক বালতি ভর্তি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছিল দ্য অ্যাকাউন্টস, সেই অ্যাকাউন্টসগুলো বা ওক গাছের ফলগুলো, দ্যাট হি হ্যাড সো কেয়ারফুলি চুজেন অ্যান্ড কাউন্টেড, যেগুলোকে খুব সতর্কভাবে সে খারাপ থেকে আলাদা করেছিল, চুজ করে রেখেছিল এবং যেগুলোকে গুনে রেখেছিল 100টা। হি ক্যারিড অ্যান আয়রন রড টু, সে একটা লোহার রডও নিজের সাথে বহন করে নিয়ে গিয়েছিল, অ্যাজ এ ওয়াকিং স্টিক, কী হিসেবে, হাঁটার লাঠি হিসেবে, লোহার রড। হি ইনভাইটেড মি টু কাম অ্যালং উইথ হিম, সে আমাকে আমন্ত্রণ জানালো তার সাথে যাওয়ার জন্য, কাম উইথ মি। হ্যাভিং অ্যারাইভড অ্যাট দ্য প্লেস হি হ্যাড বিন হেডিং ফর, সে যেদিকে যাচ্ছিল সেই জায়গাটাতে পৌঁছানোর পর, হি বিগ্যান টু পাউন্ড হিজ আয়রন রড ইন্টু দ্য গ্রাউন্ড, সে ওই লোহার রডটা মাটিতে পুঁততে শুরু করলো। দিস মেড এ হোল ইন হুইচ হি প্লেসড অ্যান একর্ন, ওই লোহার রডটা দিয়ে সে একটা করে গর্ত করলো, হোল মানে গর্ত, এবং তার মধ্যে একটা করে ওই ওক গাছের ফল ফেলে দিতে লাগলো, ভেজানো ফল। অ্যান্ড কভার্ড ওভার দ্য হোল আগেন, তারপরে ওই গর্তটা আবার মাটি দিয়ে ভর্তি করে দিল, পূরণ করে দিল। হি ওয়াজ প্লান্টিং ওক ট্রিজ, এভাবে সে ওক গাছ রোপণ করছিল, ওক ট্রিজ। ইন দিস ওয়ে, ঠিক এভাবে, হি প্লান্টেড হিজ 100 অ্যাকাউন্টস উইথ গ্রেট কেয়ার, এভাবে সে 100টা অ্যাকাউন্টস খুব যত্ন সহকারে মাটিতে পুঁতল। হি টোল্ড মি, সে আমাকে বলেছিল, দ্যাট ফর 3 years নাও হি হ্যাড বিন প্লান্টিং ট্রিজ ইন দিস সলিটারি ওয়ে, এইরকম একা এই এলাকাতে সে 3 বছর ধরে গাছ রোপণ করে আসছে এইভাবে, তাই জন্য নাম হয়েছে দ্য ম্যান হু প্লান্টেড ট্রিজ, গল্পটার নাম। তাহলে কত বছর ধরে গাছ রোপণ করে চলেছে? 3 বছর ধরে। সলিটারি মানে হচ্ছে লোনলি, এই একা নিজেই এভাবে গাছ রোপণ করে চলেছে। হি হ্যাড প্লান্টেড 100,000, সে 100,000 অর্থাৎ 1,00,000 গাছ এভাবে প্লান্ট করে ফেলেছে। অফ দিজ 100,000 20,000 হ্যাড কাম আপ, এই যে 100,000 প্লান্ট, তার মধ্যে 20,000 বেরিয়ে এসেছে, অর্থাৎ গাছ অলরেডি হচ্ছে। ইট ওয়াজ অ্যাট দিস মোমেন্ট দ্যাট আই বিগ্যান টু ওয়ান্ডার অ্যাবাউট হিজ এজ, আমি লোকটার বয়স নিয়ে এবার অবাক হয়ে ভাবতে লাগলাম ঠিক এই মুহূর্তে। ওয়ান্ডার মানে টু থিঙ্ক ইন সারপ্রাইজ, অবাক হয়ে ভাবা, অর্থাৎ লোকটি এই বৃদ্ধ বয়সে এই দুর্গম এলাকায় একা এত বড় একটা কাজ করে চলেছে। হি ওয়াজ ক্লিয়ারলি মোর দ্যান 50, একদম দেখে বোঝা যাচ্ছে বয়স তার 50-এর বেশি, 55। হি টোল্ড মি, সে বলল আমার বয়স 55 বছর। হিজ নেম ওয়াজ এলজিয়ার্ড বুফিয়ার, তার নাম ছিল এলজিয়ার্ড বুফিয়ার। হি হ্যাড ওন্ড এ ফার্ম ইন দি প্লেন্স, ওই সমভূমি এলাকাতে সে একটা খামার বাড়ি তার নিজস্ব ছিল। ওন মানে তার অধিকারে ছিল, এটা তার। ফার্ম মানে খামার বাড়ি, যেখানে ধান শস্য ঝাড়া হয়, তোলা হয়। ওয়ার হি লিভড মোস্ট অফ হিজ লাইফ, যে জায়গাতে সে তার জীবনের বেশিরভাগ সময়টা বাস করেছে, কাটিয়েছে। হি হ্যাড লস্ট হিজ অনলি সান, তার একমাত্র একটা ছেলে ছিল, তাকে সে হারিয়েছে। অ্যান্ড দেন হিজ ওয়াইফ, তারপর তার স্ত্রী, অর্থাৎ সে এখন একা। হি হ্যাড রিটায়ার্ড ইন্টু দিস সলিটিউড, সে এইরকম একটা একাকী জীবনযাপন এখন করছে। ওয়ার হি টুক প্লেজার ইন লিভিং স্লোলি, যেখানে সে এইরকম ধীর গতির একটা জীবনযাপন করতে আনন্দ উপভোগ করছে। প্লেজার মানে আনন্দ, লিভিং স্লোলি মানে ধীরে ধীরে ধীর গতির একটা জীবনযাপন স্থাপন করা, কাটানো। উইথ হিজ ফ্লক অফ শিপ, কাদের সাথে? একদল ভেড়া। অ্যান্ড হিজ ডগ, তার একটা কুকুর, এদেরকে নিয়েই সে এরকম একটা জীবনযাপন করছে।
হি হ্যাড কনক্লুডেড দ্যাট, সে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে দিস কান্ট্রি ওয়াজ ডাইং ফর ল্যাক অফ ট্রিজ, গাছের অভাবে এই দেশটি মারা যেতে চলেছে, ধ্বংস হয়ে যেতে চলেছে। ল্যাক অফ মানে অভাব। হি অ্যাডেড দ্যাট হ্যাভিং নাথিং মোর ইম্পর্টেন্ট টু ডু হি হ্যাড রিজলভ টু রেমেডি দ্য সিচুয়েশন। সে বলেছিল তার এর থেকে গুরুত্বপূর্ণ কিছু করার নেই, তাই সে এই অবস্থাটাকে একটু শোধরাবে। রিজলভ মানে ডিটারমিনেশন বা সংকল্প নেওয়া, এই কাজটা করবে। আর রেমেডি মানে কোনো কিছু সংশোধন করে দেওয়া, সারিয়ে দেওয়া। উই পার্টেড দ্য নেক্সট ডে, পরের দিন আমরা আলাদা হয়ে গেলাম, অর্থাৎ লেখক তার আশ্রয় থেকে চলে গেলেন, আবার যাত্রা শুরু করলেন। দ্য নেক্সট ইয়ার দ্য ওয়ার কেম, পরের বছর একটা যুদ্ধ আসলো। ইন হুইচ আই ওয়াজ এনগেজড ফর 5 ইয়ার্স, যেটার মধ্যে আমি 5 বছরের জন্য নিযুক্ত হয়ে গেলাম। এনগেজ মানে নিযুক্ত হয়ে যাওয়া। উইথ দ্য ওয়ার বিহাইন্ড মি আই হ্যাড এ গ্রেট ডিজায়ার টু ব্রিথ এ লিটল পিওর এয়ার অ্যান্ড আই সেট আউট অগেন, অর্থাৎ এদিকে যুদ্ধ চলছে, আমি সেগুলোকে পেছনে ফেলে, ওয়ার বিহাইন্ড মি মানে আমি যুদ্ধগুলোকে পেছনে ফেলে আমার একটা ইচ্ছা হয়েছিল, প্রচণ্ড গ্রেট ডিজায়ার হয়েছিল যে আমি একটু পবিত্র বাতাস বুক ভরে নিঃশ্বাস প্রশ্বাস নিই। তো সেক্ষেত্রে আমি আবার যাত্রা শুরু করলাম। সেট আউট অগেন, আবার যাত্রা শুরু করলাম। সেট আউট মানে যাত্রা শুরু করা। অ্যালং দ্য ট্রেল থ্রু দ্য ডেজার্টেড কান্ট্রি, অর্থাৎ সেই পরিত্যক্ত এলাকার পথ ধরে আবার শুরু করলাম। ট্রেল মানে পথ, থ্রু মানে সেই পথটা মধ্য দিয়ে, সেই পথটা দিয়ে বা পথ ধরে আমি যাত্রা শুরু করলাম। ডেজার্টেড কান্ট্রি মানে পরিত্যক্ত সেই এলাকা যেখানে 5 বছর আগে গিয়েছিল। দ্য ল্যান্ড হ্যাড নট চেঞ্জ, জায়গাটা কিন্তু পরিবর্তন হয়নি। এভার সিন্স দ্য ডে, ঠিক সেই দিন থেকে। বিফোর আই হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য শেফার্ড হু প্লান্টেড ট্রিজ, আমি সেই মেষপালকের কথা ভাবছিলাম যে এত গাছ প্লান্ট করেছিল বা রোপণ করেছিল। 10,000 ওকস, 10,000 ওক গাছ। আই হ্যাড সেইড টু মাইসেলফ মাস্ট রিয়েলি টেক আপ এ লট অফ স্পেস, 10,000 ওক গাছ নিশ্চয়ই অনেক জায়গা নিয়ে থাকবে, আমি এটা নিজেকে বললাম। হোয়েন আই মেট এলজিয়ার বুফেয়ার দিস টাইম, এবার এত বছর পরে যখন সেই লোকটার সাথে দেখা করলাম, আই ফাউন্ড দ্যাট, আমি দেখলাম যে দ্য ওয়ার হ্যাড নট ডিস্টার্ব হিম অ্যাট অল, যুদ্ধ তাকে কোনো বিরক্ত বোধ করলো না। সেই আগেও সে কোনো কিছুতে বিরক্তিত হয়নি, সে খুব পিসফুল, খুব ডিটারমাইন্ড, তার কাজে খুবই শান্ত, এবং এখনও পর্যন্ত এই যুদ্ধের পরিস্থিতিও তার কোনো পরিবর্তন, তার মধ্যে উদ্বিগ্নতা কিছুই আনতে পারলো না। হি হ্যাড কন্টিনিউড উইথ হিজ প্লান্টিং, সে সেই গাছ রোপণ করা কাজটা এখনও পর্যন্ত কন্টিনিউ করে চলেছে। দ্য ওকস অফ 1910 ওয়ার নাও 10 ইয়ার্স ওল্ড, 1910 সালে সেই গাছগুলো এখন 10 বছর করে বয়স। অ্যান্ড ওয়ার টলার দ্যান মি, আমার থেকে আরও বেশি লম্বা। অ্যান্ড দ্যান হিম, এবং সেই লোকটির থেকে যে ওদেরকে প্লান্ট করেছিল, গাছগুলো বড় হয়ে গেছে। দ্য সিন ওয়াজ ইমপ্রেসিভ, ওই দৃশ্যটা খুবই চমৎকার ছিল, ইমপ্রেসিভ বা মন্ত্রমুগ্ধকর ছিল। আই ওয়াজ অ্যাকচুয়ালি স্পিচলেস, আমি অবাক হয়ে গিয়েছিলাম, নির্বাক হয়ে গিয়েছিলাম। স্পিচলেস মানে কথা বলা ক্ষমতা হারিয়ে ফেলা। উই পাস দ্য হোল ডে ইন সাইলেন্স, আমরা চুপচাপ, কেউ কারোর সাথে কথা না বলে সারাটা দিন পার করে ফেললাম। ওয়াকিং থ্রু হিজ ফরেস্ট, তার এই জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে। ইট ওয়াজ ইন 3 সেকশনস, ওই জঙ্গলটা 3টে বিভাগে ভাগ ছিল। 11 কিলোমিটার্স লং ওভারঅল অ্যান্ড অ্যাট ইটস ওয়াইডেস্ট পয়েন্ট 3 কিলোমিটার্স ওয়াইড, অর্থাৎ এই লম্বাই ছিল 11 কিলোমিটার আর চওড়াই ছিল 3 কিলোমিটার। এতটা জঙ্গল সে তৈরি করেছিল নিজের হাতে, আর্টিফিশিয়ালি মানুষের তৈরি ম্যানমেড একটা জঙ্গল। হোয়েন আই কনসিডার দ্যাট, যখন আমি এটা ভাবতাম যে দিস হ্যাড অল স্প্রাং ফ্রম দ্য হ্যান্ডস অ্যান্ড ফ্রম দ্য সোল অফ দিস ওয়ান ম্যান, যখন আমি ভাবলাম যে এই সমস্ত গাছগুলো বেড়ে উঠেছে একটা মানুষের হাতে এবং একটা মানুষের হৃদয় থেকে, উইথাউট টেকনিক্যাল এইডস, কোনো প্রযুক্তির সাহায্য ছাড়া, এইডস মানে সাহায্য, টেকনিক্যাল মানে প্রযুক্তি, এ সমস্ত কিছু সাহায্য ছাড়া, ইট স্ট্রাক মি দ্যাট, আমার মাথায় আসে যে মেন কুড বি অ্যাজ এফেক্টিভ অ্যাজ গড, মানুষও কিন্তু ঈশ্বরের মতো অতটাই প্রভাবশালী হতে পারে ইন ডোমেইনস আদার দ্যান ডিস্ট্রাকশন, অর্থাৎ ধ্বংসলীলা এর থেকে মানুষ কিন্তু অনেক বেশি পরিমাণে প্রভাবশালী হতে পারে যদি সেই মানুষটি কাজ করার সংকল্প নেয়। এই ডোমেন মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার এরিয়া বা নির্দিষ্ট এলাকায়, অর্থাৎ মানুষ যদি মনে করে তার নিজস্ব ফিল্ডে সে অনেক মহৎ কিছু কাজ করবে, এরকম সংকল্প নিয়ে থাকে, তাহলে কিন্তু সে সেটা করতে পারে, তার মধ্যে সেই ক্ষমতাটা আছে। এই লোকটি যেমন এতগুলো বছর ধরে কোনো প্রভাবে প্রভাবিত না হয়ে দৃঢ় সংকল্পে সেই একই রকমভাবে একই গতিতে কাজ করে চলেছে অনবরত, এবং তার ফলে সে এতগুলো বছর পর একটা জঙ্গল তৈরি করতে সক্ষম হয়েছে নিজে হাতে, যেটা সে নিজে প্ল্যান করেছিল। এটা অনেক বড় একটা ব্যাপার। তোমরা যদি দশরথ মাঝির গল্প পড়ে থাকো, বা তা নিয়ে অনেক সিনেমাও হয়েছে, নওয়াজুদ্দিন সিদ্দিকীর একটা সিনেমা আছে দশরথ মাঝিকে নিয়ে, সে কী করেছিল বাস্তব জীবনে, সে পাহাড় কেটে রাস্তা বানিয়েছিল। তার স্ত্রী মারা গিয়েছিল বলে পাহাড় থেকে পড়ে সেইখানে সে রাগে সে রাস্তা তৈরি করে দিতে পেরেছিল অনেক বছর ধরে নিজে হাতে পাহাড় কেটে। মানুষ প্রথমে তাকে পাগল বলেছিল, কিন্তু একসময় সে পাহাড়টা কেটে রাস্তা তৈরি করতে সক্ষম হয়েছিল। আজকে সেই জায়গাটা এখনও আছে। তাহলে মানুষ যদি মনে করে সে তার নিজস্ব ফিল্ডে এইভাবে
কাজ করতে পারে, সেটা প্রকৃতির ভালোর উদ্দেশ্য হলেও। তো এটা অনেক বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এই ছিল একটা চমৎকার গল্প, দ্য ম্যান হু প্লান্টেড দ্য ট্রিজ। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দি টেক্সট ভেরি ওয়েল। If you have any further queries, do comment. I will try to explain or give response on that. Thank you so much.